নমস্কার, হেলথলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সুস্থ থাকার অনুষ্ঠান হেলথলাইন, এবং অবশ্যই বেশ কিছু ডিজিজ নিয়ে আলোচনা করার অনুষ্ঠান হেলথলাইন। শুধু আলোচনা নয়, উপসর্গ এবং সেখান থেকে বেরিয়ে আসার প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে সম্ভব তাই নিয়ে থাকে আমাদের আলোচনা। আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা এগোবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে এই যে বর্ষাকালে আমরা সবসময় দেখেছি জলবাহিত রোগের প্রকোপ বাড়ে। ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি আমাদের কিন্তু আক্রান্ত, মানে এই মশা আমাদের কামড়ে আক্রান্ত হই আমরা। তো এই ডেঙ্গু ম্যালেরিয়া এখন আপনারা প্রত্যেকেই দেখছেন যে কি মানুষ ভুগছেন এটাতে, এবং বিশেষ করে নর্মাল ফ্লু হলেও মানুষ কিন্তু এখন আতঙ্কিত হয়ে পড়ছেন। আমাদের আগে জানতে হবে ডেঙ্গু এবং ম্যালেরিয়া, আজকে যেহেতু বিষয়বস্তু ডেঙ্গু এবং ম্যালেরিয়া এর এই দুটি জ্বরের আলাদা উপসর্গ না উপসর্গ অনেকটা কাছাকাছি থাকছে, কি করব আমরা সবিস্তারে জানবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর তপন কুমার বিশ্বাস। অনেক স্বাগত জানাবো ডাক্তারবাবুকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন যেহেতু উনি MD/DM অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বেলেঘাটা IDI অ্যান্ড BJ হসপিটাল। সুতরাং ডক্টর বিশ্বাসের সঙ্গে আমরা থাকবো আজকে কিন্তু সম্পূর্ণ আলোচনায়। ডক্টর বিশ্বাসকে বলি, এই যে বর্ষাকাল এবং বর্ষাকালে স্বাভাবিকভাবে আমাদের জলবাহিত রোগের প্রকোপটা এমনিও বাড়ে, আর জ্বর, বিশেষ করে ফ্লু এর একটা কিন্তু টেন্ডেন্সি থাকে। কিন্তু এখন আমরা যেমন দেখছি যে আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ডেঙ্গুর এবং ম্যালেরিয়ার জন্য কিন্তু সার্ভে করা হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে কোথাও যেন সমস্যা সাধারণ মানুষের ক্ষেত্রেও থেকে যাচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কি রোগ, আগে ডেঙ্গু দিয়ে যদি আমি বলি, এই জ্বরটা কেমন ধরনের জ্বর এবং কিভাবে হচ্ছে? দেখুন, ডেঙ্গু এবং এটা ম্যালেরিয়া দুটোই মশা বাহিত এক ধরনের এটা রোগ। আমাদের আমরা যে সাবকন্টিনেন্টে বাস করি এই এরিয়াটাকে বলি আমরা ট্রপিক্যাল এরিয়া। কারণ হচ্ছে এটা ট্রপিক, মানে বিষুব রেখা থেকে 23 ডিগ্রি উত্তর দিকে বা 23 ডিগ্রি দক্ষিণ দিকে যে এরিয়া থাকে তাকে ট্রপিক্যাল এরিয়া এটা বলা হয়। ট্রপিক্যাল এরিয়াতে কিছু স্পেশাল ডিজিজ আছে, সেই ডিজিজগুলোর নাম হচ্ছে ট্রপিক্যাল ডিজিজ। তার মধ্যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া অন্যতম। এই বর্ষাকালে এই রোগ দুটোরই প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তার কারণ হলো যে বর্ষাকালে আমরা এখন হিউমিডিটি বর্ষাকালে বেড়ে যায়, সূর্যের তাপ বেড়ে যায় এবং মাঝে মাঝে বৃষ্টি হয়, বৃষ্টি জল এটা জমে। এই তিনটে কারণে এই সময় যে ভেক্টর বাহিত বা পতঙ্গ বাহিত যে সমস্ত রোগ, সেই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। কারণ এই তিনটেই, মানে প্রচুর বৃষ্টিপাত, প্রচুর টেম্পারেচার অ্যান্ড জমা জল, এই তিনটেই এই কিছু পতঙ্গ বা ভেক্টরের জন্য উপযুক্ত, মানে ব্রিডিং টাইম। এর জন্য এই সময় আমাদের এই মশা, বিশেষ করে এর ব্রিডিং বংশবৃদ্ধিটা বেশি হয়। তার জন্য মশাবাহিত রোগ ডেঙ্গু এবং ম্যালেরিয়া দেখা দেয়। তো উনি যেটা প্রশ্ন করছেন আমাকে প্রথমে, যে ডেঙ্গুটা কি। ডেঙ্গু এক ধরনের ভাইরাল ইনফেকশন, যেটা মশার কামড়ে আমাদের বডিতে প্রবেশ করে। সেই ভাইরাসটা প্রথমে ব্লাডে যে লোকালাইজ যে এরিয়াতে বাইট করে, সেই জায়গা থেকে পুরো বডিতে ছড়িয়ে যায় এবং বডির মধ্যে ওই ভাইরাসটা, ডেঙ্গু ভাইরাসটা মাল্টিপ্লাই করে বিভিন্ন রকম কেমিক্যাল পদার্থ তৈরি করে। তাকে আমরা একত্রিতভাবে সাইটোকাইন এটা বলি। সেই সাইটোকাইনের অ্যামাউন্টের উপর ডেঙ্গুর সিভিয়ারিটি ডিপেন্ড করে। মানে অল্প যদি সেই কেমিক্যাল পদার্থ তৈরি হয় তাহলে মাইল্ড একটা সিমটম, মানে জ্বর হয়, মাথা ব্যথা হয়, চোখের পিছনে একটা ব্যথা, গা হাত পা ব্যথা, এবং পুরো বডির জয়েন্ট পেইন, কখনো কখনো একটু সর্দি কাশি এইগুলো দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়াও এটা দেখা যায়। তো এই ডেঙ্গুর কোনো স্পেসিফিক সাইন সিমটম নেই যে আর 5টা রোগ থেকে এইটাকে আলাদা করা।
যে জ্বর হচ্ছে, আমাদের চোখের পিছনে পেইন হচ্ছে, মানে আইবলের ব্যাক সাইডে, তার সঙ্গে সঙ্গে আমাদের জয়েন্ট পেইন হচ্ছে, অনেক সময় অনেকে কিন্তু একেবারেই ডিসেন্ট্রি টাইপের হয়ে যাচ্ছে। এবার আমি বলবো তবু যে যখন ডেঙ্গুর সিভিয়ারিটি বাড়ছে, আমরা তো দেখি প্লেটলেটের মাত্রাটা আপনারা দেখে থাকেন, সিভিয়ারিটি বাড়ছে, সেই জায়গাটা কি হতে পারে? দেখুন, ডেঙ্গু মানে বেশিরভাগ ক্ষেত্রে একটা মাইল্ড সিমটোমেটিক ডিজিজ। এর কিছু কিছু ক্ষেত্রে ফ্যাটালিটিটা বেড়ে যায়। সেই ফ্যাটালিটিটা মেজারমেন্ট করার একমাত্র মানে মেট্রিক হলো প্লেটলেট কাউন্ট। ডেঙ্গু হয়েছে, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, ভমিটিং, তো সেই ক্ষেত্রে যদি প্লেটলেট কাউন্ট ভালো থাকে সেই পেশেন্টের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। যদি এই প্লেটলেট কাউন্ট কম হয়, নর্মাল প্লেটলেট কাউন্ট সাধারণত 1.5 লাখ থেকে 4 লাখ, তো 1 লাখের নিচে যদি প্লেটলেট কাউন্ট যায় তাকে আমরা লো প্লেটলেট কাউন্ট বলি। সেই 1 লাখ থেকে 50,000 অবধি মোটামুটি একটা স্টেবল থাকে, কিন্তু 40-50,000-এর নিচে যদি যায়, সেই ডেঙ্গু থেকে দুটো মারাত্মক সিনড্রোম, একটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, মানে পেশেন্ট শকে চলে যায়। যেমন আমরা ব্যাকটেরিয়াল সেপসিসে দেখি যে পেশেন্ট শকে আছে। শকে মানে হচ্ছে প্রেশার কম হওয়া, পালস রেট বেড়ে যাওয়া, টিস্যুতে অক্সিজেন কম, তো সেটা একটা মারাত্মক আকার নেয় এবং অনেক সময় ডেথও হয়। আর একটা হচ্ছে ডেঙ্গু হেমাজিক ফিভার, যেটা হচ্ছে ওই যে প্লেটলেট কাউন্ট কমে এবং প্লেটলেট ডিসফাংশন হয়। এই দুটো কারণে বডির বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং দেখা যায়, মুখ দিয়ে, কাশির সাথে, ইউরিনের সাথে, স্টুলের এক্সট্রিম পর্যায়ে, তো সেই ক্ষেত্রেও এটাও একটা ফ্যাটাল ডিজিজ, এর থেকেও ডেথ হয়। তো ডেঙ্গুর বেশিরভাগ ক্ষেত্রে মাইল্ড সিমটোমেটিক, আর 2.5% ক্ষেত্রে সিভিয়ার সিমটোমেটিক অ্যান্ড মে কজ ডেথ। এবার আমি বলবো যে আমাদের অনেক সময় কিছু মানে কি বলবো, ইগনোরেন্স টেন্ডেন্সিও আমাদের অনেক বিপদ ডেকে আনে। সাধারণত ডেঙ্গু ডিটেক্ট হওয়ার পরেও অনেক সময় আমরা দেখেছি যে প্রপার ট্রিটমেন্টে, আমরা এরকম বহু পরিচিতর ক্ষেত্রেও দেখেছি, তারা যেহেতু বাড়িতে ট্রিটমেন্ট করছে, চিকিৎসকের পরামর্শ নিয়ে এক এক সময় তারা নয় প্যারাসিটামল খেয়ে নিচ্ছে বা কিছু, বা বিশেষ করে অনেকে ডাক্তার অব্দি পৌঁছচ্ছেনই না, জ্বর হচ্ছে প্যারাসিটামল খাচ্ছে, সাময়িক নামছে, জ্বর আবার উঠে যাচ্ছে, যখন এক্সট্রিম পর্যায়ে তখন তারা যাচ্ছে। এইটা যে পেশেন্টের যদি জ্বর দেখা দেয় এখন, বিশেষ করে এই বর্ষাকালে, আমরা দু ধরনের সাধারণত জ্বর দেখি। একটা জ্বর হচ্ছে সর্দি কাশি, গলা ব্যথা, যেটা ইনফ্লুয়েঞ্জা টাইপ, সেটার জন্য এক ধরনের ট্রিটমেন্ট। তার সর্দি কাশি জ্বর নেই, সর্দি কাশি নেই অথচ জ্বর, সেই ক্ষেত্রে ডেঙ্গু বা ম্যালেরিয়া ভাবাটা স্বাভাবিক। এবং যদি জ্বর হয়, নিজে থেকে 1-2 দিন ট্রিটমেন্ট করা যায়, কিন্তু তাতে যদি পেশেন্টের সিমটম রিলিজ হয়, ওয়েল অ্যান্ড গুড। সিমটম যদি রিলিফ না হয়, অবশ্যই ব্লাড টেস্ট করাতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। তা না হলে ওই যে বললাম যে কিছু পার্সেন্টেজ ক্ষেত্রে সিভিয়ারিটি দেখা দেয় এবং সেই ক্ষেত্রে ডেথ হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। তো সেই জন্য যদি জ্বর হয়, 2-1 দিনের মধ্যে সিমটম রিলিফ না হয়, অবশ্যই ব্লাড টেস্ট করাবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। না হলে ফিউচারে এই সাধারণ সিমটম মারাত্মক আকার দেখা দিতে পারে। ডাক্তারবাবু, যেহেতু আমরা ডেঙ্গু নিয়ে শুরুতে আলোচনা করছি, সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, যাদের অলরেডি ডেঙ্গু, যারা পেশেন্ট রয়েছেন, ট্রিটমেন্ট তাদের চলছে, সেক্ষেত্রে মেডিসিনের একটা কোর্স তাদের থাকে এবং যেটা চলতে থাকে, যখন প্লেটলেট বাড়তে থাকে সেই সময় বলে ডায়েটটার উপরও নজর দেওয়া উচিত। এবং নির্দিষ্ট অনেক কিছু ফ্রুটস রয়েছে, যার মধ্যে আমি বারবারই করে কিউইর একটা প্রসঙ্গ আমরা সবসময় শুনেছি, যে কিউই খেলে নাকি প্লেটলেট বাড়ে। এবার এটা অনেক, বা পেঁপের ইত্যাদি ইত্যাদি, এটার সঙ্গে কি, এটা কি কোনো সাইন্টিফিক্যালি এর সঙ্গে যুক্ততা রয়েছে আদৌ? দেখুন, ডেঙ্গু হলে কিছু কিছু ক্ষেত্রে প্লেটলেট কম হয়। এবার এই প্লেটলেট কমার সাথে বডির
মানে যে খাবার দাবার এইগুলোর স্পেসিফিক কোনো রিলেশন এটা নেই, এটা একটা ওভারঅল একটা রিলেশন। আপনি যদি ব্যালেন্স ফুড খান, মানে পরিমিত জল, পরিমিত প্রোটিন, মিনারেলস এবং ভিটামিন, এই উপাদান থেকে আমাদের প্লেটলেটগুলো তৈরি হয়। আমাদের বোন এটা ম্যারো বলে একটা সাবস্ট্যান্স আছে হাড়ের মধ্যে, তারা এই সাবস্ট্যান্স ইউজ করে প্লেটলেট সংখ্যা এটা বাড়ায়। এর মধ্যে কোনো একটা স্পেসিফিক যিনি উনি বললেন যে কিউই ফল, এতে সেরকম কোনো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড এটা নেই, কিন্তু পাপায়া যেটা বলা আছে সেইগুলোতে কিছুটা হলেও আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখেছি, কিছুটা হলো প্লেটলেট কাউন্ট এটা বাড়ে। তো প্লেটলেটের একটা টি হাফ, মানে প্লেটলেট একটা সাধারণত 3 দিনের মতো একটা সেল তৈরি হলে তার আয়ু থাকে 3 দিন। তো ওই সময় এত সেল ডিস্ট্রাকশন হয়ে যায় যে ওই তৈরি করার এবং ডিস্ট্রাকশনের এই টাইমটার মধ্যে যে ব্যালেন্সটা সেটা তৈরি করতে একটু টাইম এটা লাগে। তো র মেটেরিয়াল যদি আপনি সাপ্লাই দেন, মানে ভালো প্রোটিন খান, ভালো ফ্রুটস খান, তাতেই আপনার র মেটেরিয়াল সাপ্লাই হবে এবং প্রোডাকশন অবশ্যই এটা বাড়বে। তার জন্য স্পেসিফিক কোনো ফুডের কোনো কিছু সায়েন্টিফিক মানে কোনো ভ্যালু নেই একদম। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো যে ডেঙ্গুর পেশেন্টদের বলা হয় অতিরিক্ত পরিমাণে লিকুইড জাতীয়, মানে লিকুইড খেতে, শরবত হোক বা যাই হোক সেই বিষয়ে। দেখুন, যে কোনো এটা জ্বরে বডির টেম্পারেচারটা বেড়ে যায়, আমরা তখন ইচ্ছা করে মানে আমাদের খেতে ইচ্ছা একেবারেই থাকে না, এবং এই বডির টেম্পারেচার বাড়ার জন্য বডির যে হিট সেটা ইভাপোরেটেড হয়। সেই হিট ইভাপোরেশন হওয়ার জন্য আমাদের কিছু জল দরকার হয়। বডিতে যে টিস্যু আছে ওই টিস্যু থেকে ওই জল মানে নিয়ে হিটটা বাইরে বেরা যায়, তখন একটা ডিহাইড্রেশন স্টেট হয় যে কোনো ফিভারে। ডেঙ্গুতে যখন সিভিয়ার ডেঙ্গু হয় তখন এই ফ্লুইডটা শুধু ইভাপোরেটেড নয়, বডির আমাদের যে ক্যাপিলারি সিস্টেম আছে, মানে ব্লাড ভেসেলগুলো ছোট ছোট আকারে, মানে ওই জালের আকারে পুরো বডিতে ছড়িয়ে আছে, সেই পার্টটাকে আমরা বলি ক্যাপিলারি। সেই ক্যাপিলারি একটা ছোট সরু পাইপ, সেই পাইপ দিয়ে আমাদের ব্লাড বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়, এবং সেই ক্যাপিলারি লিক যদি হয়, মানে এই পাইপগুলো বাংলায় বললে ফেটে যায়, ফেটে গেলে তখন ওই পাইপ দিয়ে ব্লাডের যে সমস্ত প্রোটিন বা ব্লাডে যে সমস্ত অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিন, সেইগুলো বাইরে বেরিয়ে এটা যায়। তখন হচ্ছে ক্যাপিলারি স্পেসে জলের পরিমাণটা কম। এক হচ্ছে ফিভারের জন্য জলের পরিমাণ কম, 2 নাম্বার হচ্ছে ক্যাপিলারি লিকের জন্য। সেই জন্য বলা হয় এডিকুয়েট হাইড্রেশন। তো যাদের জ্বর হয়েছে তাদের ইউজুয়ালি নর্মাল যা জল খাওয়া দরকার তার থেকে একটু বেশি জল খেতে হবে। এবং যদি ডেঙ্গু সিভিয়ারিটি, আমি যেটা আগে আর কি এটা বলেছি যে প্লেটলেট কাউন্ট হচ্ছে মেট্রিক, সেটা যদি কম হয় তাহলে ক্যাপিলারি লিক হওয়ার সম্ভাবনাটা বেশি। সেই ক্ষেত্রে বেশি করে লিকুইড, প্লেন জল হোক, ফ্রুট জুস হোক, ওআরএস হোক, বা এনি সর্টস অফ ফ্লুইড লিকুইড, এইগুলো যদি বেশি খাওয়া যায় তাহলে বডির যে হাইড্রেশন সেই পার্টটা মেনটেন হয়। একদম। ডেঙ্গুর তো আমরা সিমটম শুনলাম এবং কিভাবে আমাদের মুভ করতে হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ কত দ্রুততার সঙ্গে নেওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার উপসর্গটা কি থাকে? দেখুন, ম্যালেরিয়া এটাও একটা মশাবাহিত ট্রপিক্যাল ডিজিজ। হ্যাঁ, ডেঙ্গু মানে এক ধরনের এডিস মশা দ্বারা মানে বাহক, আর ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মস্কুইটো। তো এর সিমটম হচ্ছে যে মশা যদি কামড়ায় সেই মশার মধ্যে যদি ম্যালেরিয়ার প্যারাসাইট থাকে, মানে ডেঙ্গুটা হচ্ছে ভাইরাল ঘটিত ফিভার, ম্যালেরিয়া হচ্ছে প্যারাসাইট জনিত এক ধরনের ফিভার, কিন্তু দুটোর বাহক হচ্ছে মশা। তো এই মশার মধ্যে যদি এই ম্যালেরিয়া জীবাণু থাকে, কোনো সুস্থ ব্যক্তিকে যদি ওই ম্যালেরিয়ার মশা কামড় দেয়
তার কিছুদিন পর সাধারণত 10 থেকে 25 দিনের মধ্যে তার বডিতে ওই ম্যালেরিয়া প্যারাসাইট মাল্টিপ্লাই করে অধিক সংখ্যক প্যারাসাইট তৈরি হয়। সেই প্যারাসাইটগুলো আমাদের বডির আরবিসি বলে এক ধরনের সেল আছে, সেই সেলের মধ্যে ঢুকে সেলগুলোকে নষ্ট করে দেয়, লোহিত রক্ত কণিকা নষ্ট হয়। তার জন্য ওই থেকে যে কেমিক্যাল তৈরি হয়, সেই কেমিক্যাল তৈরি হওয়ার সাথে সাথে একটা হাই গ্রেড ফিভার হয়, এবং সেই ফিভারটা সেই মুহূর্তের জন্য প্যারাসিটামল দ্বারা কন্ট্রোল করা যায় না। এবং তার ক্লাসিক্যাল স্টেজ হচ্ছে 3টে স্টেজ, যে হ্যাঁ, প্রথম হাই গ্রেড ফিভার উই চিল অ্যান্ড রাইগর, তারপরের স্টেজটা হচ্ছে একটা স্ট্যাটিক স্টেজ, তারপরে সোয়েটিং এবং ঘাম দিয়ে জ্বর হয়। সাধারণত কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঘাম দিয়ে জ্বর চলে যায়, এবং ওই জ্বরের সময় প্যারাসিটামল খেলে কোনো লাভ নেই এবং জ্বরটা আপনাতেই সেরে যায়। পেশেন্ট কিছুক্ষণ পরে 3 ঘন্টার একটা সাইকেল থাকে, এটা হচ্ছে ক্লাসিক্যাল। তো তারপরে পেশেন্টের আর কোনো ফিভার নেই, পেশেন্ট মনে হলো সে খুব সুস্থ। কিন্তু এই ম্যালেরিয়ার কতগুলো স্পেসিস আছে, সেই স্পেসিসের উপর ভিত্তি করে এই জ্বরটা আবার রিকার হয়। মানে কিছু ম্যালেরিয়া আছে যে আজকে জ্বর হলো, কালকে সুস্থ থাকলো, পরশু দিন হলো। কোনো ম্যালেরিয়াতে 2 দিন পর, কোনো ম্যালেরিয়াতে 1 দিন পর। এটা কোন স্পেসিসে আছে না, এইটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, এটা ক্লাসিক্যাল স্টেজ। এবং যখন এই ম্যালেরিয়া সিভিয়ারিটি হয়, মানে প্রচুর সংখ্যক প্যারাসাইট আমাদের ব্লাডে মাল্টিপ্লাই এটা করে, তখন এটা কন্টিনিউয়াস ফিভার হয়, মানে হাই গ্রেড ফিভার। তো সেই হাই গ্রেড ফিভার এবং পারসিস্টেন্ট ফিভার যদি থাকে, সেটা ইন্ডিকেট করে সিভিয়ার এটা ম্যালেরিয়া। এবং তার মধ্যে কতগুলো ডেঞ্জারাস এটা ম্যালেরিয়া, যেমন আমরা শুনি যে সেরিব্রাল ম্যালেরিয়া, মানে ব্রেন স্ট্রোক হয় ম্যালেরিয়া থেকে। ম্যালেগনিয়ান ম্যালেরিয়ার 2টো পার্ট, একটা বলা হয় যে বিনাইন, যেটা মানে অর্গান ডিসফাংশন নেই, আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট, সেটা ব্রেন এফেক্ট করে, কারুর হার্ট এফেক্ট করে, কারুর কিডনি, লিভার, লাং, বিভিন্ন অর্গানকে অকেজো পেডা করে, সেইটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াতে। এবং ওই মোমেন্টে তাদের শ্বাসকষ্ট হয় বলে অনেক সময়, যে অতিরিক্ত শিভারিং এর জন্য। এবং সেখানে ওই মোমেন্টে যখন তারা ট্রিটমেন্টের আওতায় আসছে, পরবর্তীতে যখন ট্রিটমেন্টও চলছে, এই ধরনের পেশেন্টদের তাহলে করণীয় কি, বা তার পরিবারের যারা রয়েছেন এই ধরনের পেশেন্টদেরকে হ্যান্ডেল করবে কি করে একটা মেডিকেশনের পাশাপাশি? দেখুন, মেডিকেশনের পাশাপাশি প্রথমেই হচ্ছে এই ধরনের যদি সিমটম দেখা দেয়, যে হ্যাঁ সিভিয়ার হাই গ্রেড ফিভার, সাথে কাঁপুনি দিয়ে আসছে, প্রচণ্ডভাবে সোয়েটিং হচ্ছে, বাড়িতে বসে এই ধরনের ম্যালেরিয়া ট্রিটমেন্ট একেবারেই সম্ভব হবে না। কারণ হচ্ছে এটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াতে কনভার্ট হওয়ার পসিবিলিটি হাই। সেই জন্য এই ধরনের যদি কোনো পেশেন্ট থাকে, সাথে সাথে তাকে হসপিটালে অ্যাডমিশন করিয়ে আগে ডিজিজ যদি না থাকে ম্যালেরিয়ার টেস্টটা করিয়ে নিতে হবে, অথবা ম্যালেরিয়ার যদি টেস্ট করা থাকে এবং এই সিমটম যদি দেখা যায়, একমাত্র হসপিটালে অ্যাডমিশন হয়ে ইনজেকশন দ্বারা ট্রিটমেন্ট না করলে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে হবে। একদমই তাই, এবং সেটা কখনোই আমাদের কাম্য নয়। আরেকটা প্রশ্ন করব, এটা তো আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে রোগে আক্রান্ত হওয়া, বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন, তাদের ক্ষেত্রে কি কি সতর্কী বার্তা রয়েছে? দেখুন, সতর্ক বার্তা বলতে সাধারণ পেশেন্টের যে রকমের রিস্ক, প্রেগনেন্ট মাদারের রিস্কটা তার থেকে ডবল। এবং সেইখানে কি হচ্ছে, মাদার নিজে তার হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ছে ডিউ টু প্রেগনেন্সি, আর তিনি যে বেবি ক্যারি করছেন সেই বেবিটাও কিন্তু একটা মারাত্মক রিস্কের মধ্যে থাকছে। তো যদি প্রেগনেন্স মহিলা কোনো জ্বর ইনিশিয়ালি দেখা দেয়, তো ওদের ক্ষেত্রে বাড়িতে ট্রিটমেন্ট না করে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে গিয়ে ব্লাড টেস্ট করিয়ে ট্রিটমেন্ট করাটা সেই মাদারের পক্ষেও নিরাপদ, সেই নিউবর্ন
বেবি যিনি পৃথিবীতে আসতে যাচ্ছেন তার পক্ষেও এটা নিরাপদ। যদি একটু দেরি হয়, মানে প্রেগনেন্সি এমন একটা কন্ডিশন, আমাদের বডির ফিজিওলজিটা অল্টার হয়। আমরা নর্মাল পারসন যে ধরনের প্রোটেকশন দিতে পারবো, প্রেগনেন্ট মাদার সেই ধরনের প্রোটেকশন দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে প্রেগনেন্সি যদি থাকে, তার সাথে যদি জ্বর হয়, কোনো দেরি না করে ইমিডিয়েটলি ব্লাড টেস্ট করিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই কাম্য। এবং ডাক্তারবাবু, আমাদের অনেক সময় অন্যান্য মানে রোগ থাকে, ধরুন কারোর হাই সুগার রয়েছে, কারোর হাই প্রেশার রয়েছে। আমি হাই প্রেশারের পেশেন্টের ক্ষেত্রে বলছি, তো হাই প্রেশার রয়েছে, তার মানে মেডিকেশন সে আন্ডারে রয়েছে, সেইখানে দাঁড়িয়ে তার যদি এই ম্যালেরিয়ার প্রকোপ হয়, ব্যাকগ্রেন ম্যালেরিয়া হলো, সেক্ষেত্রে এমনিতে এই সময় আমাদের কি এই মানে প্রবলেমটা আরো মাত্রাতিরিক্ত হতে পারে? হ্যাঁ, দেখুন, যে কোনো কোমরবিডিটি, মানে নর্মাল একটা পেশেন্ট আর একটা পেশেন্টের কিছু কোমরবিডিটি, আপনি যেটা বললেন যে কারো যদি প্রেশার থাকে, সুগার থাকে, বা কিডনি ডিজিজ থাকে, বা লিভার ডিজিজ, তো এই ধরনের পেশেন্টের সিওপিডি, এই ধরনের পেশেন্টের বডি রিজার্ভ বলে একটা ওয়ার্ড আমাদের মেডিকেল টার্মে আছে। মানে আপনি কতটা স্ট্রেন বা ফাইট করার আপনার কতটা ক্ষমতা আছে। নর্মাল যে সমস্ত পেশেন্টের কোনো কোমরবিডিটি নেই, আর যে সমস্ত পেশেন্টের কিছু কোমরবিডিটি আছে, এর মধ্যে ইমিউনিটি পাওয়ার একটু কম থাকে, তাদের বডি রিজার্ভ একটু একটু করে কম হয়। তো কোন ডিজিজটা আছে, সেই ডিজিজের সিভিয়ারিটি অনুযায়ী সেই ধরনের প্রোটেকশন পাওয়ার এটা থাকে। যদি শুধু হাইপার টেনশন আছে আর সেই রকম কোনো অসুবিধা তার নেই, তাহলে সেটা একটা নর্মাল হেলদি যেমন পার্সনের যে ম্যালেরিয়া বা ডেঙ্গুর ট্রিটমেন্ট, তার ক্ষেত্রে সেই একই ধরনের ট্রিটমেন্ট। কিন্তু যদি কোনো পেশেন্টের সুগার আছে, তাহলে কি হবে, এই যে আমাদের বডিতে একটা ইনফেকশন, সেই ইনফেকশনের জন্য বডির একটা ইন্টারনাল স্ট্রেস হয়। ইন্টারনাল স্ট্রেস হলে বডি থেকে কতগুলো হরমোন আর কি রিলিজ হয়, তার জন্য বডির সুগারের পরিমাণ অনেকটা বাড়িয়ে দেয়। এবং সুগার যদি বডিতে একটা সার্টেন লেভেলের উপরে যায়, তাহলে বডিতে যে জীবাণুগুলো ঢুকেছে বা যদি কোনো ব্যাকটেরিয়া ঢুকে থাকে, সেইগুলোকে মাল্টিপ্লাই করতে সাহায্য করে, কারণ এদের খাবার হচ্ছে সুগার। তো সেই সুগারকে ওই ব্যাকটেরিয়া বা প্যারাসাইট বা ভাইরাস তারা তাড়াতাড়ি মাল্টিপ্লাই করে। তো যত সংখ্যক মাল্টিপ্লিকেশন হবে, তত সেই বডিতে ওই মানে জীবাণুর বার্ডেন বাড়বে এবং পেশেন্টের রিস্ক তত বেশি বৃদ্ধি পাবে। সাধারণত এই আমাদের বর্ষাকালে এই মশাবাহিত রোগ ছাড়া নর্মাল একটা ফ্লু হওয়ার টেন্ডেন্সি থাকে, এবং যেটা একটু আগে বললেন যে আমাদের গলা ব্যথা হওয়া বা তার সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা বা জ্বর। এবার যেহেতু জ্বরের সঙ্গে সঙ্গে গা হাত পা ব্যথা বা মাথার যন্ত্রণাটা কমন ফ্যাক্টর অনেকের ক্ষেত্রে রয়ে যায়, তারা অনেক সময় বুঝতে পারেন না যে সেইভাবে আমাদের সাধারণ মানুষের বোঝার কথা না যে জ্বর আমার কি ডেঙ্গি হয়েছে না ম্যালেরিয়া হয়েছে না আমার নর্মাল জ্বর হয়েছে, আমাকে বাড়িতে থাকা উচিত না জ্বর হলেই আমার ডাক্তারের কাছে দৌড়ানো উচিত। দেখুন, এই বর্ষাকালের জন্য 3 ধরনের রোগের বৃদ্ধি পায়। প্রথম হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ, যেমন মশা মাছি বাহিত যে সমস্ত রোগ, যেমন ডেঙ্গু বা ম্যালেরিয়া। 2 নম্বর হচ্ছে যে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, কারণ এখনকার যে হিউমিডিটি বা টেম্পারেচার, তাতে কিছু কিছু ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায়। আর তৃতীয়ত হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজ, মানে এই সময় চারিদিকে একটা ওয়াটার লগ হয়ে বিভিন্ন জায়গায় জলের পাইপ ফেটে যাওয়ার একটা প্রবণতা, তার থেকে যে আমাদের খাবার জল সাপ্লাই হয়, সেই সাপ্লাই লাইনে কোনো কারণে কন্টামিনেটেড হলে মানে ওয়াটার বর্ন ডিজিজ, যেমন টাইফয়েড বা ডায়রিয়া, এই ধরনের ডিজিজের প্রকোপ বৃদ্ধি পায়। তো এই যে 3টে গ্রুপ অফ ডিজিজ, একটা ভেক্টর বর্ন, একটা ওয়াটার বর্ন আর একটা এয়ার বর্ন, তো এই 3টে ডিজিজের প্রথম সিমটম হচ্ছে এটা জ্বর। এবং যদি এয়ারবর্ন ডিজিজ হয়, সেই ক্ষেত্রে জ্বরের সাথে
সর্দি, কাশি, গলা ব্যথা এইগুলো দেখা দেয়। আর ওয়াটারবর্ন যে সমস্ত ডিজিজ, সেটার সাথে পেটটা খারাপ, অর্থাৎ নৌসিয়া, বমিটিং, ডায়রিয়া, পেইন অ্যাবডোমেন, এই সমস্ত সিমটমগুলো দেখা দেয়। আর যেগুলো ভেক্টরবর্ন ডিজিজ, এদের কিন্তু কোনো স্পেসিফিক অর্গানকে ইনিশিয়ালি ইনভলভ করে না। তো এই ধরনের ফিভারকে বলা হয় আনআইডেন্টিফাইড অর ফিভার উইদাউট এনি ফোকাস, মানে তার আলাদা কোনো স্পেসিফিক সিমটম দেখা দেয় না। সুতরাং যদি কোনো সিমটম দেখা না দেয়, তো সেই ক্ষেত্রে ডেঙ্গু বা ম্যালেরিয়া, যদি রেসপিরেটরি সিমটম থাকে, তাই LRTI বা এয়ারবর্ন ডিজিজ, পেটের যদি সিমটম থাকে তাহলে সেটা ওয়াটারবর্ন ডিজিজ। তবে অনেক সময় এই সিমটমগুলো ওভারল্যাপ দেখা যায়। আমি দেখেছি ডেঙ্গু পেশেন্টের কখনো গলা ব্যথা, কাপ নিয়ে ভর্তি হতে, আবার কিছু কিছু ডেঙ্গু পেশেন্টকে আমরা ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করে পরবর্তীতে দেখা গেছে যে তার প্লেটলেট কম, এবং তার থেকে আবার যখন ডেঙ্গু টেস্ট করিয়েছি তখন দেখছি ডেঙ্গু এটা পজিটিভ। সুতরাং সাধারণ মানুষের পক্ষে এটা খুব ডিফারেন্সিয়েট করা খুব কঠিন কাজ। যদি জ্বর হয় এবং সেটা পারসিস্টেন্ট হয়, ইমিডিয়েটলি ব্লাড টেস্ট করাতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। আরেকটি বিষয় বলি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকেই রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখন আরেকটা রোগের প্রকোপ রয়েছে, যদিও রোগটা ছিল, সেটা হচ্ছে করোনা। করোনা নিউ ভ্যারিয়েন্টের এখনো কিন্তু প্রকোপটা বাড়ছে, এবং আমরা এই ঠিক আগের মাসটায় কিন্তু এর সিভিয়ারিটিটা আমরা দেখলাম যে এটা খুব বেশি ছড়াচ্ছে। এইবারের যে ভ্যারিয়েন্টটা এসছে, সেইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রবলেমগুলো একই আসছে, নয় যন্ত্রণা হচ্ছে, কখনো কারোর স্টমাক আপসেট হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটাও দেখছি। হ্যাঁ, দেখুন, করোনা যে কোনো একটা সিমটম নিয়ে আসে। সাধারণত এই ভাইরাসটা রেসপিরেটরি ট্র্যাকের ইনফেকশন, এটা অন্য যেমন অ্যাবডোমিনাল ইনফেকশন, তার সাথে গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, মানে এই যে কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জা বা করোনা, এই তিনটেকে ডিফারেন্সিয়েট করাটা খুব টাফ। তবে এইটুক দেখা গেছে যে কমন কোল্ডে সাধারণত খুব একটা জ্বর হয় না, এবং তার ফিলিংটা যে খুব একটা উইকনেস নেই বা গা হাত পা অতটা ব্যথা নেই। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ইন্টেন্স হেডেক হয়, মানে প্রচন্ড মাথাটা ধরে আছে, উঠতে পারছি না, গা হাত পা প্রচন্ড পেটা ব্যথা। করোনার ক্ষেত্রে সাধারণত অতটা মাথা ব্যথা হয় না, কিন্তু তার সিমটম, মানে বাকি যে সর্দি, কাশি, জ্বর বা আপনার উইকনেস, সেটা কিন্তু একই রকম থেকে যায়। সুতরাং এই যে সূক্ষ্ম ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েশন, এটা একটা সাধারণ লোকের পক্ষে বোঝা খুব টাফ। একদম। অনলি অপশন হচ্ছে ডাক্তারের পরামর্শ এবং ব্লাড টেস্ট বা RT-PCR টেস্ট করে ডিফারেন্সিয়েট করা। একদমই তাই। আজকে ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে আমরা আলোচনা করলাম, এবং কি কি উপসর্গ হতে পারে, এবং সব থেকে বড় কথা, একদম অনুষ্ঠানের শেষে যে কথাটা বলবো, যে ডাক্তারবাবু কথা নিয়ে টেনেই বলছি, চিকিৎসকের পরামর্শ যত দ্রুত সম্ভব নেওয়া সম্ভব। আমরা সেটা ডিফারেন্সিয়েট করতে পারবো না যেটা করোনা, নর্মাল ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু না ম্যালেরিয়া। তার জন্য জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়া বাঞ্ছনীয়। আগামী দিনে আমরা আবারও হেল্পলাইন নিয়ে আসবো, আবারও কিছু আলোচনা নিয়ে থাকবো বিশেষ চিকিৎসক নিয়ে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, আবারও ধন্যবাদ আপনাদের। নমস্কার। দর্শক মন্ডলী সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।